স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিসে আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা। দর্শক, আজকে আমরা কথা বলবো ইমিগ্রেশন নিয়ে এবং আলোচনায় অনেকগুলো বিষয় গুরুত্ব পাবে। তার মধ্যে মূলত ছোট ছোট ভুলের কারণে আপনি বড় ধরনের পেনাল্টির মুখোমুখি হতে পারেন। এই বিষয়গুলোই আমরা আজকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। সম্প্রতি আমাদের কমিউনিটিতে, বাংলাদেশি কমিউনিটিতে এরকম বেশ কিছু ঘটনা ঘটেছে, সেই বিষয়গুলো আমাদের আলোচনায় থাকবে। আলোচনার জন্য আমার সাথে এই মুহূর্তে অনলাইনে যুক্ত হচ্ছেন অ্যাটর্নি মঈন চৌধুরী। মঈন চৌধুরী, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ বলা। দর্শক, আপনারাও চাইলে কিন্তু যুক্ত হতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে, চাইলে টেলিফোন করতে পারেন। টিবিএন 24 আমাদের ফেসবুক পেজ, সেখানে বরাবরের মতোই লাইভ স্ট্রিমিং হচ্ছে, চাইলে সেখানেও যুক্ত হতে পারেন। আপনার যে কোনো মতামত আপনি টিবিএন নিউজ নেটওয়ার্ককে দিতে পারেন। এর বাইরে ইমিগ্রেশন সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থাকে, যদি কোনো ধরনের কোনো আইনি বিষয়ে যদি আপনার কোনো কিছু জানার থাকে, সেই বিষয়ে আপনি প্রশ্ন করতে পারেন। আপনার প্রশ্নের উত্তর দেবেন আমার সাথে উপস্থিত বিশেষজ্ঞ অতিথি। আমরা আলোচনা শুরু করতে চাই। মঈন চৌধুরী, বেশ কিছু ছোট ছোট ঘটনা সম্প্রতি আমাদের কমিউনিটিতে বেশ ঘটছে। আপনার কাছ থেকে আমরা অনেকগুলো পরামর্শ নেওয়ার চেষ্টা করব, অনেকগুলো বিষয় জানার চেষ্টা করব। শুরুতেই আপনার কোনো একটা অভিজ্ঞতা কি একটু শেয়ার করবেন কিনা? ধন্যবাদ অপলা, সুন্দর উপস্থাপনা করার জন্য। আমাদের কমিউনিটি অনেক বড় এবং ইমিগ্রেশন বিশ্বে অনেকে, আমি যে প্রবলেমটা দেখতেছি এখন অনেকের কাছে, ছোটখাটো বিষয়গুলো বড় আকার ধারণ করছে। অনেকে তো ট্রাফিক ভায়োলেশন ছিল, এই কারণে তার ভিসা ক্যান্সেল হচ্ছে। অনেকে ড্রাঙ্ক ড্রাইভিং ছিল, ভিসা ক্যান্সেল হচ্ছে। অনেকে মিসডিমিনার কোনো ক্রাইমে তারা অ্যারেস্ট হয়েছে, তাদের ভিসা ক্যান্সেল হচ্ছে। সো এই বিষয়গুলো আমাদের সতর্ক থাকতে হবে। তবে একটা জিনিস আমি সবসময় বলি, আপনারা আমেরিকার 50টা স্টেটের ল কিন্তু কিছু কিছু ভেরি করে। যদি কেউ কোনো ধরনের অ্যাক্সিডেন্ট, গাড়ি অ্যাক্সিডেন্ট, কনস্ট্রাকশন কাজ অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার শিকার হন, আপনারা অবশ্যই 911 কল দিতে ভুলবেন না। অনেকে দেখা যাচ্ছে এখন তারা হয়তো কাগজপত্র আসে নাই, এই দ্বিধা সংকটে তারা কোন দুর্ঘটনা ঘটলে পুলিশ কল দেন, এবং পুলিশ কল দিলে বিভিন্ন স্টেটের পুলিশ আসে না। যদি কোনো রিপোর্ট না পাওয়া যায়, তখন কিন্তু আমরা জানি না কার বিরুদ্ধে কেসটা করতে হবে। আপনারা সতর্ক থাকবেন, এটা আইনের দেশ। আপনার অধিকার প্রতিষ্ঠা আপনাকেই করতে হবে, এবং অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনাকে সবসময় সচেতন থাকতে হবে। আপনি যদি নিজে থেকে কিছু না করেন, আপনাকে জোর করে। অনেকে বলে কি যে স্যার এখানে ভিডিও ক্যামেরা আছে, ভিডিও ক্যামেরা নিয়ে নেন, আর রাস্তার থেকে ভিডিও ক্যামেরা আপনার জন্য কেউ নেবে না। এটা পুলিশের দায়িত্ব, এবং পুলিশ যদি আপনাকে হেল্প না করে, প্রাইভেট আপনাকে ওইসব ক্ষেত্রে হেল্প করতে পারবে না। এবং দুর্ঘটনার শিকার হলে অবশ্যই 911 কল দেবেন। এবং আপনি যদি কোনো ধরনের অপরাধে, আপনি যদি কোনো ধরনের ভিকটিম হন, আপনাকেও যদি নির্যাতন করে, আপনি অবশ্যই 911 কল দিতে পারেন, এবং এটা আপনার অধিকার। এই ক্ষেত্রে আপনাকে নেগলেক্ট কিছু করা হবে না। ভিকটিমদের এই দেশে অনেক অধিকার আছে, যে অধিকারটা আপনার অনেক ক্ষেত্রে আপনার পথ সুপ্রসন্ন। আপনি যদি অভিযোগটা করেন, আপনি যদি তার বিচার চান, অনেক ক্ষেত্রে আপনার বিচার না চাইতে যে নিজেই আপনি অভিযুক্ত হয়ে যান। সবাই সতর্ক থাকবেন। অধিকার প্রতিষ্ঠা করার জন্য কিছু বেসিক জিনিস জানতে হয়, এবং আমি সবাইকে অনুরোধ করি যারা এই দেশে নতুন এসেছেন, এটলিস্ট তারা যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে শিক্ষণীয় বিষয় শিক্ষা অর্জন করবেন। আপনি যেন সচেতন থাকতে পারেন, এবং অন্যরা যেন আপনাকে কোনো ধরনের ক্ষতি করতে না পারে। জি, অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনি গাড়ি দুর্ঘটনার কথা বলছিলেন। আমাদেরও আজকে যে আলোচনার বিষয়, যে ছোটখাটো ভুলে আসলে অনেক বড় ধরনের পেনাল্টি কিংবা জরিমানার মুখোমুখি, শাস্তির মুখোমুখি হতে পারে, কিংবা আমরা দেখছি আসলে আশেপাশে অনেক কিছু। একটা বিষয় আপনার কাছ থেকে একটু জানবো, সেটি হচ্ছে এটি আসলে অনেকে এরকমটা মনে করেন যে বাংলাদেশ থেকে যারা এসেছেন, বিশেষ করে যারা নতুন এসেছেন এই দেশে, ইন্টারন্যাশনাল বা পাসপোর্ট থাকলেই হচ্ছে তিনি ড্রাইভ করতে পারবেন, এবং সম্প্রতি সময় অনেকে আসলে জরিমানার মুখোমুখি হয়েছেন কারণ তাদের নিউ ইয়র্ক স্টেটের লাইসেন্স নেই। আপনার কাছ থেকে একটু আইনি প্রক্রিয়াটা শুনি, আসলে লাইসেন্সের বিষয়টা কিরকম? ধন্যবাদ। আমেরিকার আগে বললাম 50টা স্টেট, 50 রকমের স্টেটের ডিফারেন্ট ল আছে। সব স্টেট কিন্তু আমেরিকার এই ইন্টারন্যাশনাল লাইসেন্স পলিসিটাকে হয়তো অ্যাকসেপ্ট নাও করতে পারে। আপনারা যে স্টেটে থাকেন জানার চেষ্টা করবেন। সম্প্রতি একজন লোক অন্য একটা স্টেট এসে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স বলে বাংলাদেশ থেকে লাইসেন্স নিয়ে আসছিল, 1 বছর নাকি ভ্যালিড। সেটা চালানোর পরে তাকে কিন্তু ড্রাইভিং উইদাউট লাইসেন্স এটা টিকেট দিয়ে মিসডিমিনার কেস করে তার
যে ইমিগ্রেশন স্ট্যাটাসও বাতিল হয়ে গেছে, সো ভিসা বাতিল হয়ে গেছে। সেক্ষেত্রে আবার সতর্ক থাকবেন, না জেনে এমন কিছু করবেন না, শোনা কথায় বিশ্বাস করবেন না। এখন অনলাইনের যুগ, আপনি একটা ফোন করলেই হয়তো জানতে পারেন, আপনি একটা ইমেলে যোগাযোগ করলে হয়তো ডিএমপি তে জানতে পারেন, আপনি যদি অনলাইনে সার্চ করেন গুগলে হয়তো জানতে পারবেন, বেসিক ধারণা পাবেন। এই বাংলাদেশ থেকে শোনা কথা শুনে আপনি অন্য একটা দেশে চালাবেন, পরে দেখা যায় বিপদ হলে আপনার সবকিছু শেষ। এই ক্ষেত্রে সবাইকে বলবো সতর্ক থাকবেন, এবং যারা যদি কনফার্ম না হন এমন কিছু করবেন যে আপনার ফিউচারটা জিওপার্ডাইজ হয়ে যাবে। কারণ আপনারা দেখা যায় যে শোনা কথায় বিশ্বাস করেন এবং বিশ্বাস করেন এমন ঝুঁকির মধ্যে পড়েন যেটার পরে আমরা অ্যাটর্নিরা এটাকে কাভার দিতে সম্ভব আর সক্ষম হই না। আরেকটা জিনিস আপনারা যেটা কমিউনিটি যেটা প্রচলিত, ছোটখাটো অপরাধ হলে তারা বলে কি দুঃস্বীকার করে না, কালকেই চলে আসবে। সো কোন স্টেটে আপনি কোনো ক্রিমিনাল কেস মনে করেন যে এটা ক্রাইম এবং আপনাকে সরকার বলছে তুমি দুঃস্বীকার করো, তখন কিন্তু আপনি একটা নিজ ইচ্ছা করেই এমন একটা ঝুঁকির মুখে যাচ্ছেন যে এটা ইমিগ্রেশনে আপনার বড় একটা এফেক্ট হবে। আমি সবসময় বলি, যদি কেউ ইমিগ্রেশন সমস্যা থাকে বা ইমিগ্রেশন পেন্ডিং থাকে, গ্রিন কার্ড না থাকে বা সিটিজেন আপনি না হন, বা গ্রিন কার্ড থাকলেও আপনি যদি কোনো অপরাধে জড়িত হন, এই ক্ষেত্রে আপনার ইমিগ্রেশন যদি শঙ্কা থাকে, অবশ্যই আপনাকে ক্রিমিনাল ডিফেন্স অ্যাটর্নির সাথে ইমিগ্রেশন যৌথভাবে কাজ করতে হবে। প্রতিটা স্টেটে ডিফারেন্ট ভাবে কাজ করে। সব স্টেটে কিন্তু প্রসিকিউটররা ফ্রেন্ডলি না, তারা ইমিগ্রেশন ল তারা জানে না বা জানার চেষ্টাও করে না। ছোটখাটো ক্রাইমে একজনের লাইফ পরিবর্তন হয়ে যেতে পারে এবং তার জীবনটাই নষ্ট হয়ে যেতে পারে। সবাই সতর্ক থাকবেন। জি, আমি আসবো এই বিষয়টাতে, যেটি আপনি বলছিলেন যে দোষ স্বীকার করে নেওয়ার বিষয়টি, এটি আমি পরবর্তীতে আসবো। এর আগে আপনার কাছ থেকে একটু জানি, আপনি যে একটু আগে একটু অভিজ্ঞতা শেয়ার করছিলেন যে একজন বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল লাইসেন্স নিয়ে এসে তিনি ড্রাইভিং করছিলেন এবং তার ইমিগ্রেশনের স্ট্যাটাসই বাতিল হয়ে গেছে। এই ধরনের শাস্তি কিংবা এই ধরনের পেনাল্টির মুখোমুখি হলে তখন আসলে যার বিরুদ্ধে অভিযোগ, সেই অভিযুক্তের পক্ষ থেকে আসলে কোনো কিছু করার থাকে কিনা, আপিল করা কিংবা আইনি কোনো প্রতিকার তিনি পান কিনা? অবশ্যই আমরা যারা ক্রিমিনাল ডিফেন্স ল প্র্যাকটিস করেছি বা করছি, আমরা সবসময় বলি এই দেশে যদি কেউ কোনো অভিযুক্ত হয়, প্রথমে তাকে বলা হয়, এটাকে মাইরান্ডা রাইটস বলে। এটা আমেরিকার অধিকার হচ্ছে একটা অভিযুক্ত ব্যক্তির সে যেন চুপ থাকতে পারে, তাকে কিছু বলতে তারা বাধ্য করতে পারবে না আনলেস তার অ্যাটর্নি প্রেজেন্ট না থাকলে। যদি অ্যাটর্নি না থাকে, সরকার তাকে একজন লয়ার দেবে, এবং সে যদি ইচ্ছাকৃত সব দুঃস্বীকার করে তখন তো আর সরকারের বলার কিছু থাকে না, সে দোষী। তবে এই ক্রিমিনাল কেসে সবসময় বলা হয়ে থাকে the accused person is innocent until he is proven guilty beyond reasonable doubt. সন্দেহাতীত প্রমাণ না হলে তাকে কিন্তু দোষী বলা যাবে না। এই ক্ষেত্রে এই আইনটা সবার জানা উচিত যে আপনি যদি কোনো অপরাধ না করে থাকেন এবং আপনাকে যদি ইচ্ছাকৃতভাবে অভিযুক্ত করা হয়, আপনি হয়তো ভিকটিম হয়ে গেলেন, এই ক্ষেত্রে আপনি অ্যাবিউজ অফ পাওয়ার, আপনি হয়তো পুলিশ আপনাকে না বুঝে একটা অভিযুক্ত করলো, এই ক্ষেত্রে আপনি কেন দুঃস্বীকার করবেন? আপনি অবশ্যই আপনি চুপ থাকতে পারেন। যদি আপনি অপরাধ করে থাকবেন, চুপ থাকতে পারেন, কেউ আপনাকে জোর করে বলবে না দুঃস্বীকার করে। দেশে বাংলাদেশ না, বা এটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, দিস ইজ আমেরিকা। আপনি ইচ্ছা করলে আপনার অধিকারটা প্রয়োগ করতে পারেন। ফিফথ অ্যামেন্ডমেন্ট রাইটস হচ্ছে কোনো কিছু না বলা। যদি আপনি না বলেন, আপনাকে জোর করে বলাতে পারবে না। সেই ক্ষেত্রে আপনার অধিকারটা নিশ্চিত থাকে, এবং আপনার অ্যাটর্নি আপনাকে তখন সার্কামস্টান্সিয়াল এভিডেন্স বা ওই পক্ষের যে যার সাক্ষ্য প্রমাণ ভিত্তিতে বুঝতে পারে আসলে আপনি দোষী কি নির্দোষ। এক্ষেত্রে আপনার আপিল করার ক্ষমতা আছে, অনেক কিছু করার ক্ষমতা আছে যদি আপনি অধিকারটা জানেন। না জানলে আপনার অনেক কিছুই আপনার পক্ষে লয়ার চাইলেও কিছু করতে পারবে না। জি, আমি আপনার সাথে আসবো এই বিষয়ে আরো আলোচনায়। তার আগে একজন দর্শক রয়েছেন, টেলিফোনটি নিয়ে আসি। দর্শক কে আছেন সাথে? নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রিয় ব্যক্তি মঈন ভাই। তা আমার প্রশ্নটা হলো যে আমার অ্যাসাইলাম 2022 সালে অ্যাপ্রুভ হয়েছে। আমি ওয়ার্ক পারমিট এবং গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছি। এখন আমার ওয়ার্ক পারমিটের ভ্যালিড নাই। আমি আজকে ডিএমবি তে গেছিলাম আমার সিডিএল লাইসেন্স, তো আমি ওখানে আবার ওই প্যাসেঞ্জার এন্ডোর্সমেন্ট করতে গেছি। আমাকে বলছে যে ওয়ার্ক পারমিট না আসা পর্যন্ত আমি এন্ডোর্স করতে পারবো না। আমি আবার একটু জানাই রাখি, আমি সোশ্যালি আমি আবার ওই যে
আমার যে আপগ্রেড করছি আমি I-94 এবং এই SLM এর অ্যাপ্রুভাল লেটার নিয়ে, এখন আমি এটা কি করতে পারি, আমি ডিএমবি তে কিভাবে করতে পারি? জি মঈন চৌধুরী। ধন্যবাদ। প্রথমত, যেহেতু ডিএমভি ডিপার্টমেন্ট অফ মোটর ভেহিকল তাদের নিজস্ব রুলস আছে, আপনি চাইলেই অনেক কিছু করতে পারবেন না, তাদের প্রসেস আপনাকে ফলো করতেই হবে। এক্ষেত্রে আপনি আপনার যে অ্যাটর্নির মাধ্যমে কাজটা করছেন তার সাথে যোগাযোগ করেন। তবে অনেক ক্ষেত্রে অ্যাটর্নিদের কোন রুলস ব্রেক করার সুযোগ হয় না, আপনার আগে থেকে প্রিকশন নেওয়া দরকার ছিল যে আপনার ওয়ার্ক পারমিটটা কবে আসবে। এই জন্য আমরা বলি একটু আগেই অ্যাডভান্স আপনারা অ্যাপ্লাই করতে পারেন। অনেক ক্ষেত্রে যে আপনার অ্যাটর্নিরা বুঝতে পারে যে কখন সময় বেশি লাগে, এক্ষেত্রে কারো হাত নাই, আপনি অ্যাটর্নিকে দোষারোপ করবো না। অনেক ক্ষেত্রে হাত থাকে না, কারণ প্রসেসটা ডিফারেন্ট এবং সময় লাগে এই ক্ষেত্রে। সো আপনার অপেক্ষা করা ছাড়া কন্টিনিউ মনিটরিং করেন, এটা আমার মনে হয় সবচেয়ে বেস্ট হবে। এবং দরকার প্রয়োজনে আপনি অ্যাটর্নির সাথে কথা বলতে পারেন নতুন কোনো কিছু করা যায় কিনা। জি, আমি একটু সোশ্যাল মিডিয়া থেকে প্রশ্ন নিই। শাকিল হোসেন টুটুল তিনি বলছেন, আচ্ছা তিনি বলতে চাচ্ছেন যে হিট অ্যান্ড রান ঘটনায় যদি ভিকটিমের গাড়ি অল্প ক্ষতিগ্রস্ত হয় তখন কি স্পটে গাড়ি থামিয়ে পুলিশ কল দিতে হবে নাকি পরে কল করলেও চলবে? আইন আসলে কি বলে? ধন্যবাদ। আমেরিকায় 50টা স্টেট সবসময় বলে থাকি বিগ কান্ট্রি, প্রতিটা স্টেটে ডিফারেন্ট প্রসেস মেনটেন করে তারা। হিট এন্ড রান হচ্ছে এক ধরনের ক্রাইম। আপনাদেরকে অনুরোধ করব, যদি কেউ কোনো ধরনের গাড়ি দুর্ঘটনার শিকার হন, আপনারা কোনোভাবেই স্থান ত্যাগ করবেন না। স্থান যদি পুলিশকে ইনফর্ম করে স্থান ত্যাগ, ইনফর্ম না করে স্থান ত্যাগ করেন, এবং যদি অপরপক্ষ পুলিশ কল দেয় আপনার আইডেন্টিটি দেওয়া হয়, আপনাকে পুলিশ অ্যারেস্ট করতে পারে। লিভিং অ্যাক্সিডেন্ট সিন ইজ এ ক্রাইম। এটার জন্য আপনার জেল জরিমানা হতে পারে এবং এটার জন্য আপনার লাইসেন্স বাতিল হতে পারে, অনেক কিছু হতে পারে, সতর্ক থাকবেন। তো ওনার যে প্রশ্নটা হচ্ছে হিট এন্ড রানে কি করা, হিট এন্ড রান মানে এই গাড়িটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, হিট করে সে রান করে চলে গেছে, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ক্ষেত্রে যদি না পাওয়া যায় তখন ডিফারেন্ট স্টেটে ডিফারেন্ট রুলস, কোন স্টেটে নিজস্ব গাড়ির বিরুদ্ধে কমপ্লেন করতে হয়, ক্লেম ফাইল করতে হয়। এবং এই ক্ষেত্রে নিজের গাড়ির ড্যামেজের কথা যদি আপনার যদি ফুল কাভারেজ থাকে, আপনার কোম্পানি আপনাকে ক্ষতিপূরণ দেবে, এটা প্রিপেয়ার করার চেষ্টা করবে। ফুল কাভারেজ না থাকলে তখন আপনি আউট অফ লাক, আপনি কার থেকে টাকার দাবি করবেন। ফিজিক্যাল ইনজুরি হলে আপনি ক্ষতিপূরণ পেতে পারেন আনইনসিওরড মোটরিস্ট থেকে। সেক্ষেত্রে অনেক বিষয় আছে জানার। আপনারা যদি এই ধরনের পরিস্থিতির শিকার হন, অবশ্যই একজন অ্যাটর্নির সাথে কথা বলবেন তাৎক্ষণিকভাবে। আমরা আপনাদের সেবায় সার্বক্ষণিক নিয়োজিত। এইসব ক্ষেত্রে আমরা ফ্রি কনসালটেশন করে থাকি, 1 পয়সাও চার্জ হয় না। সো ইউ হ্যাভ নাথিং টু লুজ, আপনি শুধু অলওয়েজ উইন উইন সিচুয়েশন। জি, আরেকজন দর্শকের টেলিফোন নিয়ে আসতে চাই। টেলিফোনে কে আছেন দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, গত মাসের 29 তারিখে আমার ওয়াইফের ইন্টারভিউ ছিল, তো এরা অ্যাপ্রুভ করছে পর্যায়ে, মানে পর্যায়ে পরে স্টেশনে দিকা দেখি যে রিফিউজ করছে আগে। তো এখন কি কথা চল রাখছে এটা জানতেছিলাম আগে। 221G অ্যাডভার্টাইজমেন্ট করতে দিয়ে দিছে, এটা কতদিন লাগতে পারে এটা জানতে চাইছিলাম। ইন্টারভিউ কি আমেরিকাতে না বাংলাদেশে? জি, ইন্টারভিউটা আমেরিকাতে না বাংলাদেশে হচ্ছে? কোথায় হচ্ছে ইন্টারভিউ? ইন্টারভিউ বাংলাদেশে। ওকে, যদি অবশ্যই যদি আপনার বাংলাদেশে হয়ে থাকে আপনি ফলো করবেন। আপনার হয়তো পাসপোর্টের ভিসা দিয়ে দিবে, অথবা যদি অপেক্ষা করে অ্যাডমিনিস্ট্রেশন প্রসেসিং থাকতে পারে, আপনি যদি কোনো রিকোয়ারমেন্ট চায় তার অবশ্যই দেবেন এবং আপনি ফলো আপ করতে পারেন। জি, আমার মনে হয় দর্শক স্পষ্ট হয়েছেন। আমরা পরবর্তী টেলিফোনে চলে যেতে চাই। কে আছেন সাথে? দর্শক আমাদের সাথে কে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কুয়েস্ট থেকে বলছি, আমি সজীব। আমি একটু আগে প্রশ্ন করছিলাম, বাট আমার একটা জিজ্ঞাসাটা হলো যে ওয়ার্ক পারমিটের রিসিভ লেটার তো আগে ডিএমবি অ্যাকসেপ্ট করতো, এটা কি এখন অ্যাকসেপ্ট করে না? এটা হলো আমার মইন ভাইয়ের কাছে জিজ্ঞাসা।
ধন্যবাদ, আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। আবারও বলছি, আমেরিকায় 50টা স্টেট এবং স্টেটের রুলস গুলো ডিফারেন্ট হয়ে থাকে। আপনি যে স্টেটে থাকেন ওই ডিএমবি তে একটু কল দিলেই পারবেন, অথবা ওয়েবসাইটে গেলে তারা ক্লিয়ারলি বলে দেওয়া আছে কোন স্টেটে কিরকম রিকোয়ারমেন্ট আছে। আর যদি আপনার ওই যে অ্যাকসেপ্টেন্স লেটার যেটা বললেন, যেটা ফাইলিং রিসিপ্টটা অনেক জায়গায় অ্যাকসেপ্ট তারা করে না, এটা আপনার কর্মক্ষেত্রে ঠিক আছে, আপনি এমপ্লয়ারকে দেখালেন যে আমার ফাইল করা আছে, কিন্তু ডিএমবি তে তারা হয়তো অ্যাকচুয়াল ওয়ার্ক পারমিটটা চাইতে পারে। সেই ক্ষেত্রে আপনাকেই যাচাই বাছাই করতে হবে। জি, আমরা পরবর্তী টেলিফোনে চলে যাব। দর্শক কে আছেন সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, আমি জেসমিন বলছি। আমি নিউ জার্সি থাকি। জি, আমাদের কেসের আগে এই বছরের আগস্টের 26 তারিখ আর কি আমরা মেক্সিকো ব্যবহার রাখছি। অ্যাটর্নি মঞ্জু চৌধুরী, আপনি কি বুঝতে পেরেছেন প্রশ্নটা? বুঝতে পারেন? আমিও বুঝতে পারিনি। দর্শক, আপনি কি কষ্ট করে আরেকবার একটু প্রশ্নটা করবেন, একটু স্পষ্ট করে? জি, আসলে প্রশ্নটা তুমি করে দিবি। আমি আসলে মেক্সিকো হয়ে এসেছি গেল বছর জুলাই। তো আমাদের ফ্যামিলি হচ্ছে এই বছর আগস্টের 26 তারিখ আর কি। নিউ জার্সিতে থাকি। তো রিসেন্টলি আমি প্রেগনেন্ট হয়েছি। আমার বেবি হবে জুনে 29 তারিখ। এখন আমাকে আর কি ফুডস্ট্যাম্পের জন্য ওরা ইয়ে করছিল। তো আমি স্যারের কাছে আমার কিন্তু প্রশ্ন যে যদি ফুডস্ট্যাম্পের জন্য অ্যাপ্লাই করি তাহলে কি আমি সিটিজেনশিপে কোন প্রবলেম হবে? অপরাধের প্রশ্নটা একটু ব্যাখ্যা করেন, আমি বুঝি নাই প্রশ্নটা। আচ্ছা, দর্শক, কোনো একটা সমস্যার কারণে আমরা আপনার প্রশ্নটি বুঝতে পারছি না। আমি পরবর্তী টেলিফোনে চলে যাব, কিন্তু আপনি যদি চান, আপনি আমাদের সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমিং চলছে, সেখানে কমেন্টে আপনি আপনার প্রশ্নটা বিস্তারিত লিখে দিতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনার প্রশ্নটির উত্তর মঞ্জু চৌধুরীর কাছ থেকে নেওয়ার। অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী টেলিফোনে চলে যেতে চাই। কে আছেন আমার সাথে? হ্যালো জি, আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মেক্সিকো বর্ডার হয়ে গেল বছরের জুনে আসছি। তো আমার ফাইনাল হিয়ারিং হচ্ছে আগস্টের 26 তারিখ। আচ্ছা, আমি প্রেগনেন্ট, আমার বেবি জুনে হবে। তো নাও আমাকে আর কি হসপিটাল থেকে ওরা ফুড স্ট্যাম্পের জন্য অ্যাপ্লাই করার জন্য বলছে। তো আমার স্যারের কাছে এইটাই প্রশ্ন যে যদি আমি ফুড স্ট্যাম্পের জন্য অ্যাপ্লাই করি তাহলে কি আমার সিটিজেনশিপ পাইতে কোনো প্রবলেম হবে যদি আমি কেস উইন হই? ওইটাই আর কি। ধন্যবাদ। আপনারা যারা রিফিউজি বা অ্যাসাইলি আছেন তাদের জন্য অনেক আইন শিথিল আছে, কারণ আপনারা একটা দেশ থেকে দেশান্তরিত হয়ে আসছেন, আপনারা বাংলাদেশে বা যে দেশ থেকে সমস্যার মধ্যে আছেন রিফিউজি, আপনাদের জন্য অনেক ক্ষেত্রে কোনো বাধা নাই। আপনারা সব সুবিধা সরকার দিয়ে থাকে। সরকার বিশ্বাস করে যে আপনি অন্য কোন দেশে, দুনিয়ার দেশে আপনার ঠাঁই নাই, যে কারণে আমেরিকা আপনাকে আশ্রয় দিচ্ছে। তো আপনি মনে রাখবেন, আপনার বাচ্চার আমেরিকায় জন্ম হওয়ার সাথে কিন্তু অ্যাসাইলাম কেসের কোনো সম্পর্ক নাই। অনেকে আপনাকে ভাবতে পারে তোমার তো আমেরিকান সিটিজেন বাচ্চা হচ্ছে, অ্যাসাইলাম কেস সরকার এমনি দিয়ে দিবে। নো, ইউ হ্যাভ টু প্রুভ ইউর কেস। যে দেশ থেকে আপনি আসছেন সে দেশে আপনি নির্যাতনের শিকার, বর্তমানের শিকার, এবং ভবিষ্যতে ওই দেশে আপনি যেতে বাধা আছে বা আপনার নিরাপদ না প্রমাণ না করতে পারলে আপনি আমেরিকান সিটিজেনের মা হলে যে আপনার গ্রিন কার্ড দেবে না, এটা অন্য কেসে চলে যাবে। সো বেটার বি কেয়ারফুল, এবং আপনার অ্যাসাইলাম যার কাছে থাকুক না কেন আপনি একটু প্রস্তুতি নেবেন, আপনার সমস্যাগুলো বোঝার চেষ্টা করবেন, এবং আপনার যে ক্লেম করেছেন এস্টাবলিশ করার চেষ্টা করবেন। জি, দর্শক মনে হয় স্পষ্ট হয়েছেন আপনার প্রশ্নের উত্তর। আমরা পরবর্তী টেলিফোনে চলে যাই। কে আছেন সাথে? ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্নটি করুন। জি, আমার এটা কোশ্চেন ছিল, একটা হচ্ছে যে আমার ওয়াইফ আমেরিকাতে আসছে 2021 সালে। তো এখন কি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে কিনা? আর সেকেন্ড কোশ্চেনটা ছিল, আমি আমার বাবার জন্য পিটিশন করছিলাম। ওনার ভিসা ইন্টারভিউ হয়েছে ফেব্রুয়ারি 25 তারিখে। তো ওনাকে ওইখান থেকে বলে দিচ্ছে যে ভিসা অ্যাপ্রুভাল দিচ্ছে, বাট ওনারটা রিসিভ করে রাখছে। তো এখন আমি যারটা ফোন দেই ওরা বলতেছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং এর ইস্যু হয়ে আছে। তো
উনি কি আসতে পারবে বা ওনার আমার এখন কি করবে? ধন্যবাদ। আপনার দুটা প্রশ্নের উত্তর দিচ্ছি। অতীতে আপনি প্রশ্নগুলো শুনেছেন, উত্তরও পেয়েছেন, আবার দিচ্ছি। যদি আপনার সিটিজেন হওয়া অবস্থায় আপনার ওয়াইফ আমেরিকায় গ্রিন কার্ড পেয়ে থাকে, তাহলে হ্যাঁ 3 বছরের মাথায় সে 3 বছর থেকে 3 মাস আগে অ্যাপ্লাই করতে পারে সিটিজেনশিপের জন্য। আর যদি আপনি সিটিজেন হয়ে থাকেন পরে, তাহলে সে 5 বছরের মাথায় অ্যাপ্লাই করতে পারে। আপনার বাবার যে পিটিশনটা আছে ইউএস এমবাসিতে পেন্ডিং আছে, রিফিউজ আছে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং এ, এটা 2 সপ্তাহ লাগতে পারে, 2 মাস লাগতে পারে, 1 বছর লাগতে পারে। আপনি কন্টিনিউ মনিটরিং করবেন, তাদের সাথে যোগাযোগ রাখবেন এবং তারা আপনাকে ইমেইলে জানাবে অথবা আপনাকে কল করতে পারে, আপনার যে আপডেটেড নাম্বারে কল করতে পারে। আপনি কেয়ারফুল থাকেন, মাঝে মধ্যে আপনি যতবার ইচ্ছা তাদেরকে ইমেইল করেন, তারা বিরক্ত হলে আপনার কোনো ক্ষতি হবে না। জি, আমরা পরবর্তী টেলিফোনে যাব, তবে তার আগে একটু প্রশ্ন নিতে চাই। সোশ্যাল মিডিয়াতে সুহানা শেখ তিনি বলছেন রিফিউজি হয়ে আসার পরে উইক নিলে কি কোনো প্রবলেম হয় কিনা, এটি আসলে সাধারণত অনেকেরই প্রশ্ন যে বিভিন্ন রকম বেনিফিটস যারা আসলে নেন তাদের আসলে পরবর্তীতে প্রসেসের সময় যখন তার ইমিগ্রেশন প্রসেস হয় তখন সেই ক্ষেত্রে কোনো সমস্যা হয় কিনা। ধন্যবাদ অপলা। একটা কথা দিয়ে শুরু করতে চাই। আপনারা জানেন রিসেন্টলি এমনকি বাংলাদেশিরাও এখন চিঠি পাচ্ছে যারা ডিপোর্ট হওয়ার পর আমেরিকা থেকে যেতে পারে না, কারণ বাচ্চা ছোট, ওয়াইফ এখানে একা, তারা কোথায় যাবে, কি করবে, এখন তারা চিঠি পাচ্ছে। রিসেন্টলি একজন চিঠি পাচ্ছে, বাংলাদেশি ক্লায়েন্ট, $1.8 মিলিয়ন তাকে পেনাল্টি দিতে হবে। এই টাকা সে কোথা থেকে দেবে? সে তো জানতো না যে তার এই টাকা দেওয়া লাগবে। আমেরিকা অবৈধভাবে থাকলে ডিপোর্ট হওয়ার পরে টাকা দিতে হচ্ছে, তার পেনাল্টি আসছে। ফাইনাল না, সেটা হয়তো আবেদন করতে পারে রিডিউস করার জন্য বা ব্যাখ্যা করতে পারে, তারপরে তো অর্ডার হতে পারে, তারপরে সে আপিল করতে পারে। সেই ক্ষেত্রে হচ্ছে কি যে রিফিউজিদের জন্য অনেক কিছু হচ্ছে শিথিল করা, কারণ তারা একটা দেশ থেকে নির্যাতিত হয়ে আসছে। কিন্তু আমি শঙ্কা করছি যেভাবে এই যে যাদেরকে ডিপোর্ট করে তাদের যেভাবে পেনাল্টি ধরা হচ্ছে, যদি এই আইনটা যদি আবার যদি তারা সরকার বলবৎ করে, যারা এই দেশে স্পন্সর দিয়েছে অতীতে, তাদের যে বেনিফিশিয়ারি লক্ষ লক্ষ ডলার এখানে সরকারি বেনিফিট নিয়েছে বা নিতে বাধ্য হচ্ছে, ওই টাকাটা ওদেরকে ইম্পোজ করে করলে কিন্তু বাংলাদেশি কমিউনিটি, ইমিগ্রান্ট কমিউনিটি একেবারে শেষ হয়ে যাবে, তাদের বাড়ি গাড়ি বিক্রি করার সম্ভাবনা দেওয়ার। মানে আপনি বলছেন যে বিভিন্ন রকম বেনিফিট যে নেওয়া হচ্ছে এটি পরবর্তীতে এক ধরনের আশঙ্কা সৃষ্টি করে যে এগুলো আশঙ্কা সৃষ্টি করে। এখন যেভাবে ডিপোর্টেশন আইনটা তারা এস্টাবলিশ করছে, এনফোর্স করার চেষ্টা করছে, পেনাল্টি গুলো আসছে $1.8 মিলিয়ন যে 2005 সাল থেকে আমেরিকা অবৈধভাবে ছিল। এরকম যদি তারা পাবলিক চার্জটা যদি সরকার এনফোর্স করার চেষ্টা করে, তাহলে ইমিগ্রেন্ট কমিউনিটি মানে ভরাডুবি হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। সো কিন্তু অ্যাসাইলিদের জন্য অনেক কিছু শিথিল, তারা অনেক চড়ার বেনিফিট নিচ্ছে, এটা সরকার বোঝে। তাদেরকে পরবর্তী প্রশ্ন করা হয় না, কারণ তাদের কোনো স্পন্সর নাই। যাদের স্পন্সর আছে তাদের জন্য সমস্যা হবে না। উনি যিনি প্রশ্নটি করেছিলেন তিনি বলেছিলেন রিফিউজি হয়ে যারা এসেছেন, রিফিউজি অ্যাসাইলি সেম, রিফিউজি অ্যাসাইলি তাদের সেম ক্যাটাগরিতে অর্থাৎ পড়ে। তাদের ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা হবে না। তাদের কোনো স্পন্সর, আপনাকে কনসেপ্টটা বুঝতে হবে, দে ডোন্ট হ্যাভ এনি স্পন্সর, নো ওয়ান স্পন্সরড দেম। তারা শুধু স্পন্সরটা ছিল তাদেরকে চিনে একজন, তার ফাইন্যান্সিয়াল কোনো স্পন্সর তাদের ছিল না। তাদেরকে যে খাওয়াবে পারাবে বলে কেউ গ্যারান্টি দিয়ে আনে নাই দেশে, তারা বিতাড়িত হয়ে আসছে। এই জন্য সরকার আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদেরকে খাওয়াচ্ছে, এরপর সব সুবিধা দিচ্ছে। উইক হচ্ছে উইমেন, ইনফ্যান্ট অ্যান্ড চিলড্রেন, যেটা সাধারণত প্রেগনেন্ট মহিলারা পেয়ে থাকে। এইটা তাদের জন্য টেম্পোরারি বেনিফিট। এটাতে রিফিউজিদের নিলে কোনো সমস্যার কথা না, আপাতত কোনো কথা না, সমস্যার কথা। অর্থাৎ যারা ফাইন্যান্সিয়াল সিকিউরিটি দেখিয়ে এই দেশে এসেছেন তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে। অসংখ্য ধন্যবাদ। জি, আমরা পরবর্তী টেলিফোনে চলে যাই। কে আছেন সাথে? জি, আমার নাম মাসুদ, আমি সানিশার থেকে বলতেছি। ভালো আছেন? জি, ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। প্রশ্নটি করুন। জি, মরিন ভাইকে একটা প্রশ্ন হলো, আমি আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছি 2007-এ, জুনে। তো যাকে 2007 জুনে অ্যাপ্লাই করছে তার ইন্টারভিউ ডেট পড়েছে, আর যার অ্যাপ্লাই করছি 2008-এ তার ইন্টারভিউ ডেটটা এখন আসে নাই। প্রশ্ন হলো, যার 2008-এ অ্যাপ্লাই করছি তার একটা বেবি হয়েছে,
এখন কি তার সে বেবির নামটা আমি অ্যাড করবো কি না অ্যাড করবো না এখন? জি ধন্যবাদ ভাই, অবশ্যই অবশ্যই অ্যাড করবেন। এটা হচ্ছে আপনার জন্য অবশ্যই করণীয়। ইমিগ্রেশন সবসময় বলা আছে, যদি কারো স্ট্যাটাস কখনো পরিবর্তন হয়, সে বিবাহিত থেকে যে অবিবাহিত হয় অবশ্যই জানাতে হবে, অবিবাহিত থেকে বিবাহিত জানাতে হবে, কোনো বাচ্চার জন্ম হলে জানাতে হবে। আপনি যদি অনেক দেরি করেন তখন তারা এটা অবিশ্বাস করবে, যেহেতু একটা ছেলের জন্ম হয়েছে হয়তো গত বছর, আপনি 5 বছর পরে তাকে জানালেন, তো জিনিসটা হবে কি, তারা ভাববে যে আপনি হয়তো এলিয়েন স্মাগলিং করছেন। এই ক্ষেত্রে আপনাদের অবশ্যই যে নতুন কোনো সন্তান ভূমিষ্ঠ হলে কারো কোনো অ্যাপ্লিক্যান্টের আপনি অবশ্যই ইমিডিয়েট তার বার্থ সার্টিফিকেট দিয়ে জানাবেন। না জানলে তারা সন্দেহ করলে আবার ডিএনএ টেস্ট দিতে পারে, অনেক কিছু করতে পারে, কারণ তারা বিশ্বাস করতে বাধ্য না। প্রমাণটা করতে হবে আমাদেরকে, সো আপনি অবশ্যই জানাবেন। জি, আমরা পরবর্তী টেলিফোনে চলে যাব। কে আছেন সাথে? হ্যালো, জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি, প্রশ্নটি করুন। আচ্ছা ম্যাডাম, আমার বাচ্চা, ওই আমি এবং আমার ওয়াইফ সিটিজেন, আমার বাচ্চা 17 বছর কারণে পাসপোর্ট করাইছি, বুঝছেন? তো এখন ওরা এখনো আমরা ন্যাচারালাইজেশন সার্টিফিকেটের জন্য কি এখনই অ্যাপ্লিকেশন করা দরকার নাকি 18 বছরের পর করব? ধন্যবাদ, আপনি এখনই করবেন। কারণ হচ্ছে আমরা সবসময় বলি, আপনি ন্যাচারাল সার্টিফিকেটটা হচ্ছে বাচ্চার একটা নাগরিকত্বের কাগজ, একটা ডকুমেন্ট। কিন্তু আপনি যদি পাসপোর্ট আমরা করি, কারণ পাসপোর্ট হচ্ছে অনলি ইফ ইউ ট্রাভেল ওভারসিজ, পাসপোর্টটাও দরকার। পাসপোর্টটা করলে ন্যাচারাল সার্টিফিকেট পরে আপনাকে নিতে হবে, ন্যাচারাল সার্টিফিকেট করলে পাসপোর্ট আপনি ইজি সবসময় পাবেন। সো এই ক্ষেত্রে আবার ন্যাচারাল সার্টিফিকেটটা অবশ্যই নিয়ে নেওয়া উচিত, অথবা পরে তাকে নিতে হবে, এখন নিতে পারেন। জি দর্শক, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আরো অনেক দর্শক টেলিফোনে রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে রয়েছেন। আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেবার, তবে একটি বিরতির সময় হয়ে গেছে। অ্যাটর্নি মহিন চৌধুরীর সঙ্গে আছে। দর্শক, আপনারাও সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছে টিভিএন অ্যানালাইসিসে। আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলছি, আইনি বিভিন্ন পরামর্শ সহ। অ্যাটর্নি মহিন চৌধুরী আমার সঙ্গে রয়েছেন। দর্শক, টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে, চাইলে আপনারাও টেলিফোন করতে পারেন। টিভিএন 24 আমাদের ফেসবুক পেজ, লাইভ স্ট্রিমিং হচ্ছে, চাইলে সেখানেও যুক্ত হতে পারেন। যে কোনো মতামত আপনি টিভিএন 24 নিউজ নেটওয়ার্কে দিতে পারেন। আর যদি আপনার কোনো আইনি পরামর্শের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রেও আপনি আমাদের কাছে প্রশ্ন করতে পারেন। আপনার প্রশ্নের উত্তর দেবেন আমার সাথে উপস্থিত বিশেষজ্ঞ অতিথি। খুব কমন একটা প্রশ্ন, মোহাম্মদ শাহাবুদ্দিন শ্যামল তিনি বলছিলেন, মহিন চৌধুরী, রাজনৈতিক আশ্রয় পাওয়ার মধ্য দিয়ে যদি আসলে কেউ সিটিজেন হয়, তাহলে আসলে তিনি নিজ দেশে আসা যাওয়া করতে পারবেন কিনা? ধন্যবাদ। সিটিজেনশিপ যদি রাজনৈতিক আশ্রয়ের মধ্যে হয়, অবশ্যই সে আমেরিকার নাগরিক। কিন্তু আমরা সবসময় বলি, যেই দেশ থেকে আপনি বিতাড়িত হয়ে আসছেন সেই দেশে গেলে সতর্ক থাকবেন, কিন্তু আপনি অবশ্যই যোগাযোগ যাতায়াত করতে পারবেন। জি, আমরা টেলিফোন নিয়ে আসি। কে আছেন সাথে? হ্যাঁ, আসসালামু আলাইকুম। মনু ভাইয়ের কাছে একটা প্রশ্ন ছিল। আমি আমার বোনকে অ্যাপ্লাই করেছি 2007 জানুয়ারি মাসে, কিন্তু এখনো পর্যন্ত ইন্টারভিউ রিসিভ করেনি। কিন্তু আমি একটু, একজন দর্শক বলল যে 2007 জুনে উনি ইন্টারভিউ মানে ডেট পেয়েছেন। এখন আমি খুব আপসেট, আমার বোনের তো অলমোস্ট 17 বছর হয়ে গেল। এখন তো কি করতে হবে? আমি পিটিশন হিসেবে মহিমা যদি আমাকে একটু বলতেন তাহলে উপকৃত হতাম। আর ও ডিগ্রি হয়েছিল 2022 সেপ্টেম্বরে। জি ধন্যবাদ। বললে যদি ডকুমেন্টারি কোয়ালিফাই হয়ে থাকেন, তাহলে আপনি জাস্ট ফলো আপ করতে পারেন, কন্টিনিউয়াসলি ফলো আপ করেন, এত শীঘ্র আপনার ডেট এনি ডে চলে আসতে পারে। আপসেট হওয়ার কিছুই নাই, ব্যাকলগ আছে। যদি আপনি ডকুমেন্ট পরে দিয়েছেন, এই জন্য হয়তো একটু লেট হচ্ছে, কিন্তু আপনি অবশ্যই চিঠি পাবেন অথবা ইমেল পাবেন ভেরি সুন। আপনি ডকুমেন্ট প্রিপেয়ার করেন, যেগুলো এমবাসি নিতে হবে। ভয়ের কোনো কারণে, আপনি যদি ডকুমেন্টের কোয়ালিফাই হয়েছেন, অবশ্যই আপনার ডাক আসবে। আচ্ছা, আয়ান আহমেদ মুন তিনি বলছেন 62 ডেজ হয়েছে তিনি আমেরিকা এসেছেন, তার ওয়াইফ তাকে নিয়ে এসেছে, এখনো তিনি সোশ্যাল সিকিউরিটি কার্ড পাননি, তিনি এখন কি করতে পারেন? সোশ্যাল সিকিউরিটি কার্ড, যদি আপনি গ্রিন কার্ড পেয়ে থাকেন, গ্রিন কার্ডটা নিয়ে যদি সোশ্যাল সিকিউরিটি নিকটবর্তী অফিসে যান, তারা আপনাকে একটা প্রসেস করবে, 1 থেকে 2 সপ্তাহ সময় লাগতে পারে।
অনেক সময় কি দেরি হয়, মানে উনি এখনো পাননি কেন? অনেক সময় দেরি হতে পারে। আপনি চাইলে যদি গ্রিন কার্ড আপনার হাতে এসে থাকে, আপনি অবশ্যই গ্রিন কার্ডটা নিয়ে নিকটবর্তী সোশ্যাল সিকিউরিটি অফিসে গেলেই তারা আপনার প্রসেস করবে, বলে দেবে এটা কি অবস্থা আছে, অথবা নতুন করে অ্যাপ্লাই করতে পারে। আচ্ছা, জাহিদুল ইসলাম তিনি বলছেন তার কনসুলার প্রসেস ছিল বাংলাদেশে I-601A। আফটার তিনি ভিসা পিক করার পর তিনি যখন আমেরিকাতে ব্যাক করে তখন তিনি সোশ্যাল সিকিউরিটি নাম্বার পেয়েছে। এখন গ্রিন কার্ড পেতে কতদিন লাগতে পারে? তিনি $235 ফিও পে করেছেন এবং অলমোস্ট 1 মাসও হয়ে গেছে। যদি ফি দিয়ে থাকে অবশ্যই তাকে অপেক্ষা করতে হবে। এক্সাক্ট ডেট বলতে পারছি না, কোনটা 2 সপ্তাহ চলে আসে, 2 মাস লাগে। আপনি ধৈর্য ধরে অপেক্ষা করতে পারেন, ইনকোয়ারি করতে পারেন। জি, আমরা আবারও টেলিফোনে চলে যাই। দর্শক কে আছেন সাথে? হ্যালো, জি জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছি নিউ জার্সি থেকে। জি বলুন। আপু আসলে আমার হাজবেন্ড আর আমরা মেক্সিকো বর্ডার হয়ে আসছিলাম গেল বছরে। তো ও আসলে 3 মাস ওর কোনো কাজ ছিল না, ও খুব অসুস্থ হয়ে গিয়েছিল, ও ইমার্জেন্সিতে গিয়েছিল। ওইখান থেকে বিল আসছে, তারপরে ওখান থেকে চ্যারিটির জন্য মাফ করার জন্য ওকে বলা হয়েছিল। চ্যারিটিতে ওর ইন্টারভিউয়ে যাওয়ার পর ওরা অনেক প্রশ্ন করেছিল ওকে, যে তুমি 3 মাস কি করে তোমার ফ্যামিলি নিয়ে থাকলে, তুমি ফাইন্যান্সিয়াল সাপোর্ট কি করে পাইলে? তো ও সত্য কথা বলেছিল যে আমার ফ্রেন্ডরা আমাকে হেল্প করেছে, এই অত ডলার দিয়েছে, আমার কাজ পাওয়ার পর ওদের আমি করব। তো ওনারা বলেছিলেন যে ওনাদের সিগনেচার নিয়ে যাওয়ার জন্য। তো ওনারা সিগনেচার দিয়েছেন, কিন্তু এরপরে আবার ওই সিগনেচার নিয়ে যাওয়ার পরে ওনারা আবার বলেছেন যে ওরা যে তোমাকে টাকা দিয়েছে ওদের বাসার অ্যাড্রেসটা কোথায়, ওরা কি কাজ করে, এই ব্লা 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 বুঝেছেন। তো মোস্ট অফ দ্য পিপল, কেউ আছে এখানে সিটিজেন, আবার কেউ আছে রিফিউজি। তো অনেকে ওনারা মনে করেন নিউ ইয়র্কে কেস আছে, আর এখানে নিউ জার্সিতে ওনারা এসে কাজ করছেন। তো সেই হিসাবে ওনারা ওই ক্ষেত্রে ওনাদের অ্যাড্রেস বা মেইন ইয়েটা দিতে ভয় পাইছিলেন। সেই জন্য আমার হাজবেন্ড ওই কাগজে ওনাদের নেক্সট টাইমের যে নিয়ে যাওয়ার কথা বলেছিল ওরা, ওইটা নিয়ে যাইতে পারেন নাই এবং ওনার বিলটা মাফ হয় নাই। So I have a question to the attorney, যে যদি আমরা কোনোদিন কেস উইন হয়, তো সিটিজেনশিপের ক্ষেত্রে এই যে বিল মাফ হয় নাই, কন্টিনিউয়াসলি যে বিল আসতেছে আমাদের বাসার অ্যাড্রেসে, সেই জন্য কি কোনো প্রবলেম হবে কিনা সিটিজেনশিপের ক্ষেত্রে? ধন্যবাদ। আমি সবসময় বলে থাকি আমেরিকায় 50টা স্টেট, সব স্টেটের ল একরকম না। এটা যদি আপনি নিউ ইয়র্কে হইতেন আপনি ফ্রি সব বেনিফিট পেতেন। এটা হচ্ছে আমাদের স্যাংচুয়ারি সিটি। সো প্রত্যেকটা স্টেটের ল ডিফারেন্ট, প্রত্যেকটা স্টেটের ইন্টারনাল পলিসি ডিফারেন্ট, প্রতিটা সংস্থার হসপিটালের মেমো ডিফারেন্ট। সো আপনারা যদি এরকম হয়ে থাকে, এটাকে খুব সম্ভব আপনার নামে এটা কালেকশন বিলে চলে যাবে। আপনি যখনই পারেন না কেন টাকা দিতে হবে। যদি তারা আপনারটা ওয়েভ না করে, আপনারটা যদি মাফ না করে, আপনি কিন্তু একটা সময় আপনাকে টাকা দিতেই হবে। অনেকে এই দেশে এমন নজির আছে, আমেরিকান বর্ন সিটিজেন, আমেরিকা সারা জীবন আমেরিকায় থাকে, তারা চিকিৎসা খরচ দেওয়ার জন্য ব্যাংকরাপ্ট হয়ে গাড়ি বাড়ি সব বিক্রি করে নিঃস্ব হয়ে যাচ্ছে। কিছুই করার নাই, কারণ স্টেট তাদেরকে কোনো রেসপন্সিবিলিটি নিচ্ছে না। সো আপনারা যারা নিউ ইয়র্কে বা এরকম স্টেটে থাকেন তারা খুবই ভাগ্যবান যে আপনারা আসলে সব বেনিফিট পাচ্ছেন। সব স্টেটে একরকম বেনিফিট হয় না। আপনি সতর্ক থাকবেন। যদি কালেকশনে যায় আপনি বোঝানোর চেষ্টা করবেন যে আপনারা কম পয়সা দিতে পারেন কিনা। এমন হয়তো অনেকে ব্যাংকরাপসি ফাইল করতে হয়, আপনারা চেষ্টা করবেন যে মান্থলি ইনস্টলমেন্টে দেওয়া যায় কিনা। হ্যাঁ, যদি এটা আপনার যদি সিটিজেনশিপ পাইতে সমস্যা হয় তখনই যদি আপনার নামে কোনো সরকারি বিল বাকি থাকে। সরকার বলতে আপনি ট্যাক্স যদি আপনার সরকার পায়, আপনি নাগরিকত্ব পাইতে আপনার সমস্যা হবে। এছাড়া পার্সোনাল বিলগুলা অনেকেই তখন ব্যাংকরাপসি মারতে বাধ্য হয়। সেটা আপনি যখন সময় আসবে আপনি অ্যাটর্নির সাথে কথা বলবেন, তারা আপনাকে প্রপারলি গাইড করবে। হ্যাঁ, আপনার যদি এই দেশে টাকা না থাকে
আপনার অধিকার আছে ব্যাংক্রাপসি ফাইল করার, যে কোনো স্টেটে হোক না কেন, কিন্তু আপনাকে এটার জন্য ক্রিমিনাল কোনো কেস হবে না। আরেকটা জিনিস আপনাকে আপনার সবার জন্য বলতেছি, এক ভদ্রলোক এই দেশে অনেকে মনে করে চাইল্ড সাপোর্ট সিভিল, দিস বিকামস ভেরি ইম্পর্টেন্ট ওয়েন ইউ রিনিউ ইয়ার পাসপোর্ট। যদি কেউ আমেরিকান নাগরিক হয় এবং সে যদি আমেরিকান পাসপোর্ট নিতে চায়, তখন প্রশ্ন থাকে ইফ হি ও এনি চাইল্ড সাপোর্ট, যদি তার ডিভোর্স হয় এবং বাচ্চা থাকে তার ওয়াইফের সাথে বা হাজবেন্ডের সাথে, সে চাইল্ড সাপোর্ট দিতে ব্যর্থ হয়, তার কিন্তু পাসপোর্ট রিনিউ হয় না। এক ভদ্রলোক কিছুদিন আগে বাংলাদেশে গিয়ে আটকা পড়েছে, কারণ সে যখন বাংলাদেশে গেছে আমেরিকান নাগরিক হিসাবে, তার চাইল্ড সাপোর্ট এখানে ব্যাকডেটেড ছিল, চাইল্ড সাপোর্ট সে পেমেন্ট করে নাই, এরিয়ার ছিল বিদায়। তার যখন রিনিউ করতে গেছে পাসপোর্ট, অনেকদিন বাংলাদেশে থাকার পরে দেখছে পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেছে, পাসপোর্ট রিনিউ করতে যখন গেছে সে এমবেসি তার পাসপোর্ট রিনিউ করে নাই, সে এখন বাংলাদেশে আটকা আছে। কারণ বাংলাদেশ সরকার, আমেরিকান সরকার পাসপোর্ট রিনিউ করবে না আনলেস সে চাইল্ড সাপোর্ট কমপ্লিটলি পেমেন্ট না করে স্যাটিসফ্যাক্টরিলি। সবাই সতর্ক থাকবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিছু মাইনর জিনিস কিন্তু অনেকের জীবন বদলে যাবে এগুলোতে। আচ্ছা, উনি যে বিলটার কথা বলছিলেন, যে মেডিকেল বিলের কথা বলছিলেন, সেটা উনি পরবর্তীতে যখনই হোক তাকে শোধ করতে হবে। এই বিলটা কি সময়ের সাথে সাথে বাড়বে? এটার উপর কি কোনো ইন্টারেস্ট যোগ হবে কিনা, না এটা সেম বিলই থাকবে? এটা ডিপেন্ড করে যে সংস্থা তাকে বিলটা করেছে, এই সংস্থার উপরে তারা কি তাকে দয়া করবে কিনা। তারা কালেকশনে দিলে কালেকশনে টাইম টু টাইম ইন্টারেস্ট রেট বাড়তে পারে, এটা ডিপেন্ড করে ওই সংস্থার উপরে। জি, অসংখ্য ধন্যবাদ মঈন চৌধুরী। আমাদের আরো আসলে অনেক দর্শক ছিলেন, কিন্তু আজকের মতো সময় শেষ হয়ে গেছে। আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন। জি, নিশ্চয়ই। দর্শক ভালো থাকবেন আপনারাও। টিবিএন অ্যানালাইসিসে এই ছিল আজকের মতো। টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন সবসময়। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।